বিশ্বে এমন একটি ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পড়েছে যার কবলে পড়া মানুষগুলো জম্বিতে পরিণত হচ্ছে। এই ভাইরাস একজন মানুষকে মাত্র 12 সেকেন্ডের মধ্যেই জম্বি বানিয়ে দেয়। এর ফলে হাজার হাজার মানুষ পাগলের মতো দেওয়াল বেয়ে শহরের ভেতর ঢুকে পড়ছে এবং মানুষকে কামড়াতে শুরু করছে। পুরো শহরে হাহাকার পড়ে গিয়েছে, মানুষজন দৌড়াচ্ছে, চিৎকার করছে, কিন্তু পালানোর কোনো জায়গাই নেই। হাজার হাজার জম্বি একসাথে দেওয়ালের উপর এমন ভাবে আশ্রে পড়ছে যেন জম্বিদের একটা পাহাড় তৈরি হয়েছে। তো এমন পরিস্থিতি কেন, সেটাই আজকে আমরা দেখব। তো গল্পটি শুরু হয় একটি শান্ত পরিবারকে দেখিয়ে। সকালবেলা দুই ছোট মেয়ে র্যাচেল এবং গনি দৌড়ে তাদের বাবা মার ঘরে এসে তাদের ঘুম থেকে জাগিয়ে তোলে। তাদের বাবা জেরি ইউনাইটেড নেশনের একজন গোয়েন্দা হিসেবে কাজ করতেন এবং তাদের মা ছিলেন একজন হাউসওয়াইফ। তাদের পরিবার খুবই সুখী ছিল। ঠিক মতো ঘুম না হওয়া সত্ত্বেও জেরি তার পরিবারের জন্য নাস্তা বানাতে শুরু করে। ঘরের পরিবেশ ছিল বেশ আনন্দদায়ক। বাচ্চারা হাসাহাসি করছিল, মা বাবা নিজেদের মধ্যে গল্প করছিলেন। ঠিক সেই সময় টিভিতে নিউজ চলছিল। সেখানে দেখা হচ্ছিল যে কোনো এক জরুরি অবস্থানের কারণে পুলিশ রাস্তায় খুব দ্রুত দৌড়াচ্ছে, কিন্তু জেরি এবং ক্যারিন এটাকে সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যান এবং দুই মেয়ে র্যাচেল ও কনিকে স্কুলে ছাড়ার জন্য বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর রাস্তায় ভয়াবহ ট্রাফিক জ্যাম দেখা যায়। রেডিওতে খবর চলছিল এবং পেছনে বসে বাচ্চারা গান গাইছিল। জেরি তার স্ত্রী ক্যারিনের সঙ্গে মজা করছিলেন এবং বাচ্চাদের বলছিলেন যে তারা বাসায় ফিরে গিয়ে প্যানকেক খাবেন। এমন সময় রেডিওতে খবর আসে যে বিভিন্ন দেশে র্যাবিসের মতো কিছু একটা বিপজ্জনক রোগ ছড়িয়ে পড়েছে। জেরি যখন মন দিয়ে খবরটা শুনছিলেন তখন একটি পুলিশের গাড়ি দ্রুত এসে তাদের গাড়ির সাইড মিররটি ভেঙে দিয়ে চলে যায়। জেরি অবাক হয়ে গাড়ি থেকে নামেন এবং ভাবেন এখানে কি হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই কিছু মানুষ আতঙ্কিত হয়ে ট্রাফিক জ্যামের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করে। জেরি তখন অবাক হয়ে ভাবে মানুষগুলো এত দ্রুত পালাচ্ছে কেন। পরিবেশ হঠাৎ করে অদ্ভুত হয়ে ওঠে। জেরি যখন নিজের গাড়ির দিকে ফিরছিলেন তখনই পাশের একটি বিল্ডিং এ বিকট শব্দের বিস্ফোরণ ঘটে। তখনই এক পুলিশ অফিসার দ্রুত জেরির কাছে এসে চিৎকার করে বলে তাড়াতাড়ি গাড়িতে বসুন। কিন্তু দুর্ভাগ্যবশত একটি নিয়ন্ত্রণহীন ট্রাক দ্রুত গতিতে এসে সেই অফিসারকে পিষে দিয়ে চলে যায়। সেই ট্রাকটি আশেপাশে থাকা আরো গাড়িকে ধ্বংস করে দেয়। এইসব দেখে জেরি ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে এখানে থাকা খুবই বিপজ্জনক। তাই তারা গাড়ি নিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। অন্যান্য মানুষ নিজ নিজ গাড়ি স্টার্ট দিচ্ছিল, কিন্তু জেরি বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তিনি বুঝতে পারেন ট্রাফিকে আটকে থাকা বোকামি হবে, তাই তিনি সেই ট্রাকের পিছু পিছু ড্রাইভ করে দ্রুত গাড়ি পার হয়ে যান। ট্রাক চালকের ব্রেক কাজ করছিল না এবং শেষ পর্যন্ত ট্রাকটি ক্রাশ হয়ে যায়। জেরি তখনও তার পরিবারের জন্য নিরাপদ জায়গা খুঁজছিলেন। অন্যদিকে তার স্ত্রী পেছনের সিটে বাচ্চাদের আগলে রেখে সাহস দিচ্ছিলেন। ভয়ে র্যাচেল তার মায়ের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু জেরি তা চাচ্ছিলেন না। গাড়ি চালানোর সময় জেরি বারবার পেছনে ফিরে তাকানোর চেষ্টা করছিলেন, আর ঠিক তখনই মনোযোগ সরে যায় এবং গাড়িটি একটি অ্যাম্বুলেন্সের সাথে ধাক্কা খায়। ধাক্কাটি ছিল অত্যন্ত জোরালো। কিছুক্ষণের জন্য জেরি এবং ক্যারিন জ্ঞান হারিয়ে ফেলেন, কিন্তু ভাগ্যক্রমে সবার জ্ঞান ফিরে আসে। বাইরের দৃশ্য ততক্ষণে পুরোপুরি বদলে গিয়েছে। মানুষ এক অদ্ভুত ভাইরাসে আক্রান্ত হয়ে জম্বির মতো আচরণ করছে। সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। পুরো শহর কয়েক মিনিটের মধ্যে এক ভয়াবহ নরকে পরিণত হয়েছে। এটি দেখে জেরি দ্রুত তার ছোট মেয়ে কনিকে কোলে তুলে নেন। তিনি এবং ক্যারিন পাশে থাকা একটি আরভি গাড়ি দেখতে পান যার ভেতরেই চাবি ছিল। তখনই জম্বিদের একটি দল তাদের দিকে আসতে শুরু করে। ক্যারিন সাহস দেখিয়ে একটি জম্বিকে লাথি মেরে সরিয়ে দেয়। জেরি গাড়ি ঘুরিয়ে বাকি জম্বিদের হাত থেকে বাঁচিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই পুরো শহর জম্বিদের দখলে চলে যায়। জেরি গাড়ি চালাতে চালাতে একটি নির্জন গ্রামের মতো জায়গায় পৌঁছায়, কিন্তু তখনই র্যাচেলের অবস্থা খুব খারাপ হতে শুরু করে। র্যাচেলের আসলে অ্যাজমা অ্যাটাক শুরু হয়েছিল, তাই জেরিকে গাড়ি থামাতে হয়। সে গাড়ি থামিয়ে র্যাচেলকে পরীক্ষা করে এবং এই সমস্যার সমাধানের উপায় খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় যে পাশের একটি ফার্মাসিতে যাওয়াই ঠিক হবে। জেরি আবারও গাড়িটি স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু এইবার গাড়িটি সহজেই স্টার্ট হচ্ছিল না। তখনই জেরি স্ত্রীর ফোনে একটি কল আসে। ফোনটি করেছিল তার বন্ধু টেরি। টেরি একটি হেলিকপ্টারে ছিল এবং জেরিকে তাদের অবস্থার কথা জিজ্ঞেস করে। টেরি বলে আমি তোমাদের সাহায্য করব, উদ্ধার করার জন্য একটি হেলিকপ্টার পাঠাচ্ছি। ততক্ষণে তুমি তোমার পরিবার নিয়ে যেখানে আছো সেখানেই নিরাপদে থাকো। টেরি আরো জানায় হেলিকপ্টার পৌঁছাতে হয়তো কয়েক ঘন্টা সময় লাগবে। এই কথা শুনে জেরি তার মেয়ের ইনহেল খোঁজার জন্য বেরিয়ে যায়। দ্রুত জেরি একটি সুপার মার্কেট দেখতে পায়, কিন্তু সেখানেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। মানুষজন খাবারের জন্য মারামারি করছে এবং চারদিকে বিশৃঙ্খলা। সময় খুবই কম, তাই জেরি সিদ্ধান্ত নেয় পরিবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। জেরি আর র্যাচেল ইনহেল খুঁজবে আর ক্যারি এবং কনি খাবার খুঁজবে। এর কিছুক্ষণ পরই হঠাৎ জেরি কনির আত্মচিৎকার শুনতে
জানতে পায় দুজন লোক ক্যারির ওপর হামলা করে তাকে লুট করার চেষ্টা করছিল। জেরি সাহায্যের জন্য দৌড়ে যায়, কিন্তু একজন লোক তখনই বন্দুক বের করে। কোনো দ্বিধা না করেই জেরি পাল্টা জবাব দেয়। 2 রাউন্ড গুলি করার পর লোকটি মাটিতে লুটিয়ে পড়ে। দুর্ভাগ্যবশত একজন পুলিশ অফিসার সবকিছু দেখে ফেলেছিল। জেরি তাকে বোঝানোর জন্য হাত তোলে, কিন্তু অফিসার এইদিকে উল্টো কাজ করে। তার কথা না শুনে স্টোর থেকে খাবার তুলতে শুরু করে। জেরি এবং তার পরিবার দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে রাখা গাড়িটি তারা আর খুঁজে পায় না। জেরি এবং তার পরিবার ভিড়ভাট্টা এবং বিপজ্জনক জায়গা এড়াতে একটি উঁচু বিল্ডিং এর দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেরি ফোনে তার বন্ধুর সাথে কথা বলে এবং অনুরোধ করে যেন তাদেরকে বিল্ডিং এর ছাদ থেকে হেলিকপ্টার করে উদ্ধার করা হয়। জেরি আসলে একজন সরকারি এজেন্ট ছিলেন, কিন্তু নিরাপত্তার কারণে রাতে উদ্ধারের অভিযোগ সম্ভব ছিল না। তাই টেরি জানে যে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরই মধ্যে জেরি রাস্তায় আরো একটি জম্বি দেখতে পায় এবং জম্বিদের হামলা ক্রমেই বাড়ছিল। জেরি ও তার পরিবার কোনো মতে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। পথে জেরি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। জম্বিরা এক ব্যক্তিকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু তার পরিবারের ওপর হামলা করছে। সে বুঝতে পারে না এমন কেন হচ্ছে। জম্বিরা দরজা ভাঙার চেষ্টা করলেও তারা সিঁড়িতে ওপরে দৌড় দেয়। তখনই তাদের মেয়ে কনি হঠাৎই হারিয়ে যায়। পরে তাকে একটি ফ্ল্যাটের দরজার সামনে পাওয়া যায়। কনির আওয়াজ শুনে ওই ফ্ল্যাটে থাকা একটি ল্যাটিন পরিবার দরজা খুলে দেয় এবং তাদের আশ্রয় দেয়। তাদের ছোট ছেলে টমি ইংরেজি জানতো, তাই কথা বলা সহজ হয়ে যায়। তারা জেরির পরিবারকে খাবার দেয় এবং রাতটা সেখানে কাটাতে বলে। এইদিকে রেডিওতে ঘোষণা করা হচ্ছিল যে এই জম্বি ভাইরাসের কারণে সবাইকে কয়েক সপ্তাহ নিজের ঘরেই থাকতে হবে। পরের দিন সকালে জেরি ঘুম থেকে জেগে ওই পরিবারকে জানায় এখানে থাকা বিপজ্জনক এবং তাদের সাথে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু ভয়ের কারণে তারা রাজি হয় না। এরপর জেরির পরিবার ছাদের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও সিঁড়িতে জম্বিরা আক্রমণ করে। সবাই দ্রুত উপরের দিকে দৌড়ায় এবং জেরি পেছন থেকে জম্বিদের সাথে লড়াই করে যাতে তার পরিবার বেঁচে যেতে পারে। এই লড়াইয়ের সময় একটি জম্বির রক্ত জেরির মুখে ঢুকে যায়। তখন জেরির মনে হয় সে হয়তো আক্রান্ত হয়ে গিয়েছে। সে সাথে সাথে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায় এবং 12 সেকেন্ড গুনতে শুরু করে যাতে সে জম্বিতে পরিণত হলেও পরিবারের কোনো ক্ষতি না হয়। কিন্তু 12 সেকেন্ড পার হওয়ার পরেও তার কিছুই হয় না। এর মানে সে এখন নিরাপদ। জেরির স্ত্রী ফেয়ার গানের মাধ্যমে হেলিকপ্টারকে সংকেত দেয়। হেলিকপ্টারটি বিল্ডিং এর ছাদে নামে। তখনই টমি নামের ছেলেটিও তাদের সাথে যোগ দেয়, কারণ তার পরিবারের উপর জম্বিরা হামলা করেছিল। ক্যারিন ও বাচ্চারা হেলিকপ্টারের উপর উঠে পড়ে। জেরি পেছন থেকে জম্বিদের ঠেকিয়ে রাখে এবং সৈন্যরা তাদের সাহায্য করে এবং শেষ মুহূর্তে জেরিও লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। আপাতত তারা জম্বিদের হাত থেকে বেঁচে যায়। হেলিকপ্টারটি শহর দিয়ে উড়ে যাচ্ছিল আর শহরের অবস্থা খুবই ভয়ানক ছিল। চারদিকে অসংখ্য জম্বি মানুষদের উপর আক্রমণ করছিল। এরপর তাদেরকে আটলান্টিক মহাসাগরে থাকা একটি বিশাল সামরিক জাহাজে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনীর লোক এবং বড় বড় কর্মকর্তারা তাদের পরিবারের সাথে থাকেন। জেরির পরিবারকে একটি আলাদা কেবিনে দেওয়া হয়। এরপর টেরি জেরির সাথে দেখা করতে আসেন। সে জানায় আমেরিকার সরকার এখন প্রায় শেষ এবং পুরো পৃথিবীতে এই জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। মানুষের কাছে না আছে বাঁচার কোনো উপায় আর না আছে এই ভাইরাসের উৎস সম্পর্কে কোনো ধারণা। বিজ্ঞানীর একটি বিশাল দল এই সমস্যাটি বোঝার চেষ্টা করছিল, কিন্তু মানব জাতির শেষ ভরসা এখন একজন তরুণ বিজ্ঞানী ফ্যাসবেকের ওপর, যিনি হার্ভার্ডের একজন ভাইরোলজিস্ট। তার বিশ্বাস এই ভাইরাসটিকে বুঝতে পারলে এর বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করা সম্ভব। তবে আসল কথা হলো ভাইরাস নির্মূল করতে হলে আগে জানতে হবে এটি কোথা থেকে এসেছে। জাহাজে থাকা লোকজন পুরনো রেকর্ড, রিপোর্ট এবং শুরুর দিকের ঘটনাগুলো বিশ্লেষণ করেন। সবার ইঙ্গিত একদিকেই ছিল, সেটা ছিল দক্ষিণ কোরিয়ার একটি মিলিটারি বেসে। সেখানকার সাথে এখন আর কোনো যোগাযোগই নেই। সন্দেহ করা হচ্ছে যে ভাইরাসটি সেখান থেকে শুরু হয়েছে। পরিকল্পনা করা হয় যে তরুণ বিজ্ঞানীকে সেখানে পাঠানো হবে, কিন্তু তিনি একা যেতে পারবেন না। তখনই একজন সিনিয়র মিলিটারি অফিসার জেরি কাছে আসেন। এখানে একটি সত্য ফাঁস হয়। জেরি আসলে কোনো সাধারণ কেউ ছিলেন না। তিনি আগে ইউনাইটেড স্টেটের অনেক ভালো গোয়েন্দা ছিলেন। মিলিটারি তাকে এই মিশনে যেতে বাধ্য করে, আর এটি কোনো অনুরোধ ছিল না, ছিল সরকারি হুমকি। যদি সে মানা করে তবে তার পরিবারকে জাহাজ থেকে নামিয়ে দেওয়া হবে। জেরি তখন বুঝতে পারে টেরি তাকে আর তার পরিবারকে কেন বাঁচিয়েছিলেন, কারণ তাকে দিয়ে তাদের কাজ হাসিল করতে চেয়েছিল। জাহাজের জায়গা সীমিত, তাই সবাই থাকতে পারবে না। জেরি তার স্ত্রী ক্যারিনকে সত্যটা বলেন। তাদের কাছে আর কোনো উপায় ছিল না, হয় তাকে মিশনে গিয়ে পরিবারকে সুরক্ষিত রাখতে হবে, না হয় মানা করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। ক্যারিন এটা শুনে ভেঙে পড়েন, কিন্তু জেরি যাওয়ার সিদ্ধান্ত নেন। যাওয়ার আগে জেরি ক্যারিনকে একটি স্যাটেলাইট ফোন দেন যাতে যোগাযোগ বজায় রাখা যায়। পরিবারের কাছে বিদায় নিয়ে জেরি ওয়াদা করেন যে তিনি ফিরে আসবেন, যদিও তিনি নিজেও জানতেন না যে তিনি বেঁচে ফিরতে পারবেন কিনা। এরপর তিনি তরুণ বিজ্ঞানী অ্যান্ড্রু ফেসব্যাক এবং কিছু সৈন্য নিয়ে বিমানে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা
রওনা হয়। যাওয়ার পথে জেরি অ্যান্ড্রুকে শিখান যে এই পরিস্থিতিতে কিভাবে বেঁচে থাকতে হয়, কারণ বইয়ের থিওরি আর বাস্তব পরিস্থিতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ফ্লাইটের সময় অ্যান্ড্রু বেশ আত্মবিশ্বাস দেখান। তিনি বলেন, প্রকৃতি যতই বিপজ্জনক জিনিস তৈরি করুক না কেন, তার মধ্যে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই লুকিয়ে থাকে। অর্থাৎ এই ভাইরাসটি যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে, এর কোনো না কোনো দুর্বল পয়েন্ট আছে যা খুঁজে বের করতে হবে। এইদিকে জাহাজে ধীরে ধীরে কিছু মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে। আপাতত জেরির পরিবার টিকে আছে, কিন্তু এটা পরিষ্কার যে এই সুরক্ষা চিরস্থায়ী নয়। অন্যদিকে টিম দক্ষিণ কোরিয়া পৌঁছালে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। রাত হয়, নিচে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ছিল না, তাই বিমানটি ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হয়। বিমান থেকে নামার সাথে সাথেই তাদের জম্বিদের মুখোমুখি হতে হয়। সৈন্যরা তৎক্ষণাৎ গুলি চালিয়ে তাদের মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে আরো জম্বি সেখানে চলে আসে এবং কিছু লোককে ধরে জম্বিতে পরিণত করে দেয়। কিছু সৈন্য মারাও যায় এবং সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হয় অ্যান্ড্রুর। তিনি ঘাবড়ে গিয়ে ভুলবশত নিজের বন্দুক দিয়ে নিজেকে গুলি করে বসেন। যে মানুষটির উপর পুরো পৃথিবীর আশা ছিল, তিনি কিছু না করে শেষ হয়ে গেলেন। বেঁচে থাকা সৈন্যরা কোনো মতো জেরিকে বেস পর্যন্ত পৌঁছিয়ে দেয়। বেঁচে থাকা দক্ষিণ কোরিয়ার মিলিটারি ক্ষিপ্ত ছিল, কারণ সেখানে বেঁচে থাকার একটাই নিয়ম, কোনো শব্দ করা যাবে না। জম্বিরা শব্দের মাধ্যমে আকৃষ্ট হয়। তাদের মারার দুইটি উপায় আছে, মাথায় গুলি করা অথবা পুড়িয়ে মেরে ফেলা। জেরি তাদের জানায় যে এটি কেবল তাদের স্থায়ী সমস্যা নয়, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এবং তিনি এটি শেষ করতে এসেছেন। এরপর জেরি সেই চিঠির কথা জিজ্ঞেস করেন, যা কিছুদিন আগে এই বেস থেকে পাঠানো হয়েছিল এবং সেখানে জম্বিদের কথা উল্লেখ ছিল। বেস কমান্ডার জেরিকে একটি পোড়া ঘর দেখান। সেখানে প্রথমবার জম্বিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছিল। তারা একজন আক্রান্ত ব্যক্তিকে বিছানার সাথে বাঁধার চেষ্টা করেছিলেন, কিন্তু সবকিছু উল্টে যায়। একে একে সব সৈন্য আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত পুরো টিমকেই তাদের মেরে ফেলতে হয়। প্রথম জম্বিটি কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন মিলিটারি ডাক্তার এবং আসল সূত্রটি এখানেই পাওয়া যায়। এই ডাক্তার একটি গ্রামে গিয়েছিলেন, সেখানে একজন অদ্ভুত রোগী তাকে কামড়ে দেয়, কিন্তু সেই রোগীকে কে সংক্রমিত করেছিল তা এখনো জানা যায় না। জেরি কোনো উত্তর পায় না, তবে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু পায়। প্রথম ক্লু ছিল একজন সৈন্য, যে পুরো হামলার মাঝখানে থাকা সত্ত্বেও জম্বিরা তাকে ছুঁয়েও দেখছিল না এবং তাকে পুরোপুরি ইগনোর করছিল। দ্বিতীয় ক্লু হিসেবে জেরি একজন পাগলাটের CIA এজেন্টের দেখা পায়। এই লোকটি উত্তর কোরিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল। সে এখন প্রায় উন্মাদ এবং নিজের সব দাঁত উপড়ে ফেলছে। তখনই কয়েদি বলে, এমন করলে ভাইরাসের বিস্তার এবং জম্বিদের আটকানো সম্ভব। এরপর সে জেরিকে জানায়, জঙ্গলি হামলার এক সপ্তাহ আগেই জেরুজালেমের সরকার পুরো শহরের চারপাশে উঁচু উঁচু দেওয়াল তৈরি করেছিল। এর মানে হলো তারা ভাইরাস সম্পর্কে আগে থেকেই জানতো, তাই প্রবল সম্ভাবনা এই যে ভাইরাসটি ওখানেই শুরু হয়েছে। এই কথা শুনে জেরি সত্য উদ্ঘাটনের জন্য জেরুজালেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার টিমের সাথে গাড়িতে করে প্লেন পর্যন্ত পৌঁছায়। সেখানে তারা জ্বালানি ভরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং সবাই খুবই শান্তভাবে কাজ করছিল। ঠিক তখনই জেরি স্ত্রী তাকে ফোন করে। ফোনের আওয়াজ শোনা মাত্রই চারপাশে সব জম্বি হঠাৎই জেগে ওঠে এবং টিমের উপর ঝাঁপিয়ে পড়ে। বেশিরভাগ লোক সেখানেই মারা যায়। কোনো মতে জেরি আর পাইলট ককপিটে ঢুকে পড়ে প্লেনটি উড়িয়ে দেয়। এরপর জেরি তার স্ত্রীর সাথে ফোনে কথা বলে। এরপর জেরি এবং পাইলট দীর্ঘ পথ পেরিয়ে ইসরায়েলে পৌঁছায়। জেরির কাছে অনুমতি থাকায় সেখানকার সৈন্যরা তাকে ভেতরে ঢুকতে দেয়। সেখানে তার দেখা হয় একজন অফিসারের সাথে। তখন জেরি তাকে জিজ্ঞেস করে, কেন এত বড় দেওয়াল তৈরি করা হয়েছে? অফিসার জানান, কিছুদিন আগে ভারতের সৈন্যরা জম্বিদের সাথে লড়াই করেছিল এবং রেডিওতে পাওয়া একটি বার্তার কারণে এই দেওয়াল তৈরি করা হয়েছে। তবে ভাইরাসটি প্রথম কোন দেশে ছড়িয়েছে তার সঠিক উত্তর জেরি তখনও পায় না। অফিসার তখন বলেন, ভাইরাসটি এত দ্রুত ছড়াচ্ছে যে এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের নাগরিকদের নিরাপদে রাখা। অফিসার এরপর জেরিকে সেই সব মানুষের কাছে নিয়ে যান যারা দেওয়ালের ভেতরে বেঁচে আছেন। দেওয়ালের বাইরে পুরো এলাকা জম্বিতে ঠাসা, কিন্তু ভেতরে মানুষ শান্তিতে আছে, যদিও অনেকে তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে। এখানে কিছু মানুষ পরিবেশ ভালো করার জন্য গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পরে সবাই মিলে জোরে জোরে গান গাইতে থাকে। এটি দেখে জেরি আতঙ্কিত হয়ে পড়ে এবং সবাইকে চুপ থাকতে বলে। তার সন্দেহ হয় যে জম্বিরা এই যাওয়া শুনে আক্রমণ করবে, কিন্তু কেউই তার কথা শুনে না এবং এরপর যা ঘটে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হাজার হাজার জম্বি একে অপরের উপর উঠে জীবন্ত সিঁড়ি তৈরি করে ফেলে এবং দেওয়াল পার হয়ে সরাসরি শহরের ভেতর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই পুরো শহর জম্বিদের কবজায় চলে আসে এবং মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে শুরু করে। জম্বিরা ছিল অনেক বেশি দ্রুত এবং শক্তিশালী। সেনাবাহিনী নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। চারদিকে হাহাকার আর বিশৃঙ্খলা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় অফিসার একজন সৈন্যকে আদেশ দেন যে জেরিকে যেন বাঁচিয়ে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। জেরি সেই সৈন্য এবং
বাকি সৈন্যরা দৌড়াতে থাকে, কিন্তু জম্বিরা সব দিক থেকে ঢুকে পড়েছিল। কোনো নিরাপদ জায়গায় বাকি ছিল না। ধীরে ধীরে ভেতরে থাকা মানুষগুলোকে জম্বিরা কামড়াতে থাকে এবং তাদের সংখ্যা আরো বাড়তে থাকে। পুরো শহর যেন নরকে পরিণত হয়ে যায়। এই সময়ে জেরি আরেকটি বড় ক্লু লক্ষ্য করে। একজন লোক জম্বিদের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জম্বিরা তাকে পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। তার পাশ দিয়েই তারা দৌড়ে চলে যাচ্ছে। ঠিক তখনই পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। লড়াইয়ের সময় সে সৈন্যের হাতে জম্বি কামড়ে দেয়। জেরি সাথে সাথে এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে কোনো চিন্তা না করে সে সৈন্যের হাত কেটে ফেলে, যাতে ভাইরাস পুরো শরীরে ছড়ানোর আগেই থেমে যায়। আর সেই কারণেই সেই সৈনিক জম্বিতে পরিণত হয় না। জেরি এখন তার দায়িত্ব নেয় এবং তাকে সামলে নিয়ে কোনো মতো এয়ারপোর্টের দিকে এগোয়। এয়ারপোর্টে পৌঁছে জেরি জানতে পারে যে জম্বিরা হেলিকপ্টারটি ধ্বংস করে দিয়েছে। এখন আর কোনো উপায়ই ছিল না। ঠিক তখনই দেখা যায় একটি যাত্রীবাহী বিমান ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জেরি এবং অন্যান্য পাইলটদের সংকেত দেয় এবং মুহূর্তের মধ্যেই তারা সে প্লেনে উঠে পড়ে। বিমানে থাকা পাইলটরা জানতেন না যে কোথায় যেতে হবে, কিন্তু আপাতত জম্বি ভর্তি এলাকা থেকে বের হয় ছিল সবচেয়ে জরুরি। তাই তারা দ্রুত প্লেনটি উড়িয়ে দেয়। কোনো মতে প্লেনটি সে ধ্বংসলীলা ভরা শহর থেকে দূরে নিরাপদে আকাশে পৌঁছিয়ে যায়। একটু শান্ত হওয়ার পর জেরি সেই সৈনিকের কাটা হাতে চিকিৎসা করতে শুরু করে। সৈনিকটি প্রচন্ড ব্যথায় ছিলেন, কিন্তু সে সাহস হারায়নি। প্লেনে অনেক মানুষ ছিল। জেরি তখন একটি বিষয় গভীরভাবে চিন্তা করে। এতদিন সে যে জম্বির হামলাগুলো দেখেছে, সেখানে একটি বিষয় কমন ছিল। যেসব মানুষ জম্বিদের লক্ষ্যবস্তু হয়নি, তাদের মধ্যে বেশিরভাগই কোনো না কোনো গুরুতর রোগে আক্রান্ত ছিল। তখন জেরি বুঝতে পারে এই তথ্যটি অত্যন্ত মূল্যবান হতে পারে। সে সাথে সাথে তার স্ত্রী এবং টেরির সাথে যোগাযোগ করে। এরপর সে পাইলটকে অনুরোধ করে যেন গন্তব্যে পৌঁছানোর আগে তাদের পাশের একটি রিসার্চ সেন্টারে নামিয়ে দেওয়া হয়। পাইলটরা এতে রাজি হয়ে তাদের রাস্তা বদলিয়ে ফেলে। জেরি এইবার কিছুটা স্বস্তিতে বসেছিল, কিন্তু একটি ছোট ভুল সবকিছু তছনছ করে দেয়। একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ভুলবশত কার্গো হোল্ডারের দরজা খুলে ফেলে। ভেতর থেকে একটি জম্বি বেরিয়ে আসে এবং কয়েক সেকেন্ডের মধ্যে কেবিনে হাহাকার পড়ে যায়। মানুষ দ্রুত সংক্রমিত হতে শুরু করে। সবাই নিজেদের মালামাল দিয়ে রাস্তা আটকে জম্বিদের ঠেকানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজন মানুষের হাত থেকে ব্যাগ পড়ে যাওয়ার বিকট শব্দ হয় এবং জম্বিরা সে শব্দে আকৃষ্ট হয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সংক্রমণ ছড়িয়ে দেয়। জেরি তখন তাৎক্ষণিক একটি বুদ্ধি বের করে। সে ওই সৈনিকের কাছ থেকে একটি গ্রেনেড নেয় এবং জম্বিদের দিকে ছুড়ে মারে। বিস্ফোরণের ফলে প্লেনের গায়ে একটি বড় গর্ত তৈরি হয় এবং কেবিনের এয়ার প্রেসার কমে যায়। এর ফলে ভেতরে থাকা সব জম্বি বাতাসের টানে প্লেন থেকে বাইরে ছিটকে পড়ে। জেরি এবং সেই সৈনিক সিট বেল্ট দিয়ে বাঁধা থাকার কারণে তারা এই যাত্রায় বেঁচে যায়, কিন্তু একটি জম্বি প্লেনে আটকে যাওয়ার জন্য ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে জঙ্গলের ভেতরে আশ্রে পড়ে। প্লেন ক্র্যাশটি এতটাই ভয়াবহ ছিল যে মাত্র 2 জন মানুষ জীবিত থাকে, আর সেই 2 জন হলো জেরি আর সেই সৈনিক মেয়েটি। দুর্ঘটনায় সেই সৈনিক মেয়েটির তেমন কিছু না হলেও জেরির পেটে প্লেনের ধাতব টুকরো ঢুকে যায় এবং সে গুরুতর আহত হয়। সৌভাগ্যক্রমে প্লেনটি একটি মেডিকেল রিসার্চ সেন্টারের কাছে ভেঙে পড়েছিল। সেই মেয়েটি কোনো মতো আহত জেরিকে টেনে হেঁচড়ে নিয়ে সে সেন্টারের গেট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই জেরি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মিলিটারি জাহাজে লোকজনের সাথে প্লেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই ধরে নেয় যে জেরি মারা গিয়েছে। কেবল টেরির বিশ্বাস ছিল যে সে জীবিত ছিল, কিন্তু সিস্টেমের কাছে কারো আবেগের মূল্যই নেই। জেরিকে মৃত ধরে নেওয়ায় তার পরিবারকে জাহাজে রাখা অর্থহীন মনে করা হয়, তাই তৎক্ষণিক তাদের জাহাজ থেকে বের করে দেওয়া হয়। তার স্ত্রী ও সন্তানদের হেলিকপ্টার করে একটি রিফিউজি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। এইদিকে মেডিকেল সেন্টার জেরির চিকিৎসা করা হয় এবং সেটি সফলও হয়। সে বেঁচে ফিরে, কিন্তু সেখানকার ডক্টররা তাকে বিশ্বাস করছিলেন না, বরং তাকে সন্দেহের নজরে দেখে জিজ্ঞাসাবাদ করেন। জেরির একমাত্র চিন্তা ছিল তার পরিবার। সে বারবার জাহাজে যোগাযোগ করতে বলে। অবশেষে টেরির ফোন আসে এবং জেরি একদম সঠিক সত্য জানতে পারে। তাদের একটি ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে জেরি প্রচন্ড রেগে যায়, কারণ সে তার জীবন বাজি রেখে এই মিশনে গিয়েছিল শুধু তার পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু এখন তারা তার পরিবারকে অনিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছে। মেডিকেল সেন্টারের ডিরেক্টর তাকে শান্ত করার চেষ্টা করেন এবং বলেন তার নিজের পরিবারও এখন জম্বি হয়ে গিয়েছে। জেরি তখন বুঝতে পারে যে সবারই নিজস্ব দুঃখ আছে। এরপর সে বিজ্ঞানীদের বুঝিয়ে বলে সে কেন এখানে এসেছে। সে তাদের বলে জম্বিরা অসুস্থ মানুষদের আক্রমণ করছে না। যদি তারা এমন কোনো রোগ খুঁজে বের করতে পারে যা মানুষকে আপাতত অসুস্থ করে তুলবে, তবে জম্বিরা তাদেরকে কামড়াবে না, কারণ জম্বিরা শুধু ভালো মানুষকে কামড়াচ্ছে। তখন বিজ্ঞানীরা ভাবে জেরির এই সূত্রটি হয়তো কোনো ভ্যাকসিন বা চিকিৎসার পথ দেখাবে। জেরি বিজ্ঞানীদের বোঝায় প্রকৃতিতে শিকারী প্রাণীরা যেমন অসুস্থ শিকারকে আক্রমণ করে না, জম্বিরাও তেমনই
কখনোই অসুস্থ মানুষকে লক্ষ্যবস্তু বানায় না। মানুষ যদি নিজেদের শরীরে কোনো রোগ ইনজেক্ট করে নেয় তবে জম্বিরা তাদের থেকে দূরে থাকবে, পরে সেই রোগের চিকিৎসা করা সম্ভব হবে। শুরুতে বিজ্ঞানীরা তার কথা শুনে হাসলেও পরে তারা বুঝতে পারে যে জেরি হয়তো ঠিকই বলেছে, তাই তারা তার কথাটি পরীক্ষা করতে দেখতে চায়। কিন্তু সমস্যা হলো প্রয়োজনীয় ভাইরাসের স্যাম্পলগুলো ল্যাবের অন্য একটি অংশে রাখা আছে, যেখানে প্রায় অনেকগুলো জম্বি ঘোরাফেরা করছে। জেরি, সেই সৈনিক এবং একজন ডাক্তার চুপচাপ ভেতরে যাওয়ার পরিকল্পনা করে। তাদের ফিরে আসার কোনো গ্যারান্টি ছিল না, তাই জম্বিদের কামড় থেকে বাঁচতে তারা শরীরের বিভিন্ন অংশে টেপ পেঁচিয়ে নেয় এবং অস্ত্র হাতে নিয়ে কোনো শব্দ না করে ভেতরে ঢুকে। বাইরে থেকে বিজ্ঞানীরা ক্যামেরার মাধ্যমে তাদের পর্যবেক্ষণ করছিল। ভেতরে তারা যতটা সম্ভব নিঃশব্দ চলার চেষ্টা করলেও পুরোপুরি নিরাপদ থাকা অসম্ভব ছিল। সামান্য শব্দ হলেই জম্বিরা জেগে ওঠে এবং তাদের পিছু ধাওয়া করে। জম্বিদের বিভ্রান্ত করে তারা আলাদা আলাদা দিকে দৌড়াতে শুরু করে। জেরি কয়েকটি জম্বিকে মেরে সামনে এগিয়ে গেলেও সে সৈনিক মেয়েটি এবং ডক্টরকে প্রচুর জম্বি ঘিরে ফেলেছিল, ফলে তারা বাধ্য হয়ে নিরাপদ এলাকায় ফিরে যান। এখন জেরি ভেতরে একা। রিসার্চ ল্যাবের ভেতরে যাওয়ার জন্য একটি পাসওয়ার্ডের প্রয়োজন ছিল, যা বাইরে থেকে বিজ্ঞানীরা তাকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। জেরি ভেতরে ঢুকে নিরাপত্তার জন্য দরজা লক করে দেয় এবং ভাইরাসের সন্ধানে নামে, যেখানে অনেকগুলো রোগের স্যাম্পল ছিল। জেরি বুঝতে পারছিল না কোনটি তার জন্য সঠিক হবে। সে সবগুলো ক্যাপসুল একটি বক্সে ভরে নেওয়া যাওয়ার কথা ভাবে, কিন্তু তখনই দরজার সামনে একটি জম্বি চলে আসে। বাইরে বের হওয়ার আর কোনো পথই ছিল না এবং জম্বিকে বিভ্রান্ত করার মতো আর কেউই ছিল না সেখানে। জেরি তখন সিদ্ধান্ত নেয় যে সে ঝুঁকি নেবে। ভুল ভাইরাস শরীরে ঢুকলে তার মৃত্যু নিশ্চিত। জেরি একটি ভাইরাসের ওষুধ বেছে নেয় এবং ক্যামেরার সামনে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলে, আমার পরিবারকে বলো আমি তাদের খুব ভালোবাসি। এরপর সে নিজের শরীরে সেই ভাইরাস ইনজেক্ট করে নেয়। জেরি কিছুক্ষণ অপেক্ষা করে ভাইরাসের প্রভাব বোঝার জন্য। এরপর সাহস করে দরজা খুলে একটি জম্বি তার একদম কাছে চলে আসে। জম্বিরা তাকে শোকে কিন্তু কামড়ায় না। এর অর্থ জেরির পরিকল্পনা সফল হয়েছে। জেরি এইবার একটি বিকট শব্দ করে যাতে আশেপাশে থাকা সব জম্বি তার দিকে ছুটে আসে। জম্বিদের সেই ভিড়ের মাঝখান দিয়ে জেরি খুব শান্তভাবে হেঁটে বেরিয়ে যায়। জম্বিরা তাকে স্পর্শও করে না। জেরির এই আবিষ্কার থেকে বিজ্ঞানীরা এমন একটি ভ্যাকসিন তৈরি করে যা মানুষকে জম্বিদের হাত থেকে রক্ষা করতে পারে। এরপর জেরি তার পরিবারের সাথে পুনরায় মিলিত হয়। রিসার্চ ফ্যাকাল্টির লোকজন বড় আকারে সে ভ্যাকসিন তৈরি করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। ভ্যাকসিন নেওয়ার ফলে সৈন্যরা জম্বিদের হাত থেকে সুরক্ষিত হয় এবং তারা সারা বিশ্বে ছড়িয়ে থাকা জম্বিদের নির্মূল করতে শুরু করে। ধীরে ধীরে পৃথিবী আবারও নিরাপদ হয়ে ওঠে। আর এইভাবে এই ভয়ঙ্কর সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আমরা তো অনেক ধরনেরই জম্বি মুভি দেখেছি। আমার কাছে এই মুভিটা একটা বেস্ট মুভি মনে হয়েছে, কারণ সেখানে আমরা একই সাথে পেয়েছি জম্বি, পরিবারের প্রতি ভালোবাসা এবং একটি বড় অংশ প্লেন ক্র্যাশের একটি ঘটনা, যে ঘটনাগুলো আপনাদের খুবই ভালো লাগে। সবকিছু মিলে খুবই টান টান উত্তেজিত একটি গল্প ছিল। তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন। আবারও কথা হবে অন্য একটি গল্পতে, অন্য একটি কাহিনীতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।